প্রমাণ ছাড়াই আবারও ভোট কারচুপির অভিযোগ মরিয়া ট্রাম্পের। রিপাবলিকান ঘাঁটি জর্জিয়া, পেনসিলভানিয়াও এগিয়ে যাচ্ছেন বাইডেন। পাল্টাপাল্টি বিক্ষোভ। দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় চাপ নেই। বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভিড়। ছয় দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি আর 5টি। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনেরা। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, সীমাহীন দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী। অসন্তোষ মেয়রের। এবং 120 কিলোমিটার দূরের টার্গেটে মিসাইল হামলা চালাতে সক্ষম যুদ্ধ জাহাজ এখন নৌবাহিনীতে। সাবমেরিন শনাক্ত, ধ্বংসে সক্ষম আছে মেরিটাইম হেলিকপ্টারও। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। আবারও ভোট কারচুপির অভিযোগ তুললেন হোয়াইট হাউসে টিকে থাকতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন বৈধ ভোট গণনায় তিনিই নির্বাচিত। তবে যথারীতি নিজের বক্তব্যের সপক্ষে দেখাতে পারেননি কোনো তথ্য প্রমাণ। এদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন প্রতিটি ভোট গণনার পরই ঘোষিত হবে ফল। চলছে দুই শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। ৩রা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. If you count the votes that came in late, we're looking at them very strongly, but a lot of votes came in late. I've already decisively won many critical states, including massive victories in Florida. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। In America, the vote is sacred. It's how people of this nation express their will. And it is the will of the voters, no one, not anything else, that chooses the President of the United States of America. So, each ballot must be counted, and that's what we're going to see going through now. We have no doubt that when the count is finished, Senator Harris and I will be declared the winners. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সবকিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগোচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন আমাদের সহকর্মী লস্কর আল মামুন। নির্বাচনের সবশেষ খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি একটু আগে শিরোনামে বলছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ভোট কারচুপি বা ভোটের অনিয়মের অভিযোগের কথা আপনি বলছিলেন, সেই বিষয়টি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র আলোচনা হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্টিল এখন পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে প্রেসিডেন্ট থেকে নিজের প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু অভিযুক্তি তুলেছেন। সেটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এমনটি ভাবেই ভাবছেন যে
নিজে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি থেকেই কিন্তু তার প্রশাসনের অর্থাৎ তার অধীনে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই কথার পরিপ্রেক্ষিতেই তার যে ট্রাম্প সমর্থক যারা রয়েছে রাজপথে তাদের মধ্যে কিন্তু একটি উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ এটি একটা চাঙ্গা ভাব শুরু হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই পুরো দেশ জুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থক এবং বাইডেনের সমর্থকরা রাজপথে রয়েছেন, তারা আন্দোলনে রয়েছেন। সেই যখন চলছে এবং তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, প্রায় অর্ধ শতাধিক গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। পোর্টল্যান্ডে কিন্তু আপনাকে জানিয়ে রাখি, পোর্টল্যান্ডে কিন্তু ইতিমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে এই সহিংসতা দমনে। এমন যখন একটি অবস্থা, একটা টানটান উত্তেজনাপূর্ণ অবস্থা দৃষ্টির মধ্যে, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য কিন্তু এই উত্তেজনা অথবা নির্বাচন পরবর্তী সহিংসতাকে আরো কিন্তু বাড়িয়ে তুলেছে। সেই বিষয়টি কিন্তু নির্বাচন যারা বিশ্লেষক এবং মার্কিন জনগণরা সেটি কিন্তু ভাবছেন। এখন আমি যদি আপনাকে দেখাই, আমার ডান পাশে যে একটি দোকানের দৃশ্য দেখাই আপনাকে, এখানে কিন্তু তারা কাঠ দিয়ে সেই কাচের যে অংশটি তারা ব্লক করে রেখেছে, অর্থাৎ তারা কিন্তু আতঙ্কে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আতঙ্কে রয়েছে। কারণ ইতিপূর্বে তাদের একটি অভিজ্ঞতা রয়েছে যে বর্ণবাদ বৈষম্য আন্দোলনের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে বাইরের যে কাচের অংশ, সেই কাচের অংশগুলো তারা ভেঙেছে এবং হামলার ঘটনা ঘটেছে। সেই ধরনের হামলা থেকে রেহাই পেতে কিন্তু তারা এই পূর্বাপর ব্যবস্থা নিয়েছেন এবং এই ব্যবস্থাটির কারণে প্রমাণ হচ্ছে যে এখানে কতটা ভয়াবহ আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যের ফলাফলগুলো এখনো বিলম্ব হচ্ছে এবং এই বিলম্বের কারণে কিন্তু আশা নিরাশার দোলাচলে দুলছে দুই প্রার্থীর ভাগ্য, জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প, সেটি কিন্তু এখনো ফলাফল নিষ্পত্তি হচ্ছে না। অর্থাৎ আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি, অ্যারিজোনা এবং নেভাদা অঙ্গরাজ্যের ফলাফল পেতে কিন্তু দেরি হবে, তেমনটি তারা আভাস দিয়েছেন সেই নির্বাচন কর্মকর্তারা। এদিকে জর্জিয়া যে অঙ্গরাজ্যটি রয়েছে, সেই অঙ্গরাজ্যটির ফলাফল কিন্তু কাছাকাছি রয়েছে, অর্থাৎ 99% ভোট গণনা শেষ হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 99% ভোট গণনা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 1800 ভোটের 1700 কিছু বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তো এই জায়গাটি এখন সবাই আশা করছেন যে জর্জিয়ার ফলাফলটি কি হয়, কারণ জর্জিয়ার ফলাফলটি ছাড়া আর কোনো রাজ্যের ফলাফল দ্রুত পাওয়া আর সম্ভব নয়, এমনকি কিন্তু এখানকার জনগণ এবং বিশ্লেষকরা ভাবছেন যে সবচেয়ে দ্রুত যে ফলাফলটি এখন হাতের কাছে বা পাওয়ার মতো যোগ্য হয়ে উঠছে সেটি কিন্তু জর্জিয়ার ফলাফলটি যদি জো বাইডেন জিতে যান, তাহলে জো বাইডেনই হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। আর অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ডকে জিততে হলে যে অঙ্গরাজ্যগুলো বাকি রয়েছে সবগুলোতে তাকে জয়ী হতে হবে। এই যখন একটি পরিস্থিতি, সেই অবস্থায় এখানকার জনগণ এবং এই মার্কিন জনগণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু আতঙ্কে রয়েছে। আমি যে এখানে প্রবাসী বাংলাদেশি, তারা কিন্তু বেশ আতঙ্ক রয়েছে, তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। রিচার্ড, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এই ছিল নির্বাচন উত্তর ফলাফলের সবশেষ আইন শৃঙ্খলা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার সবশেষ পরিস্থিতির খবর। রিচার্ড। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী ভোট গ্রহণ শেষে পরবর্তী অবস্থার সবশেষ খবরাখবর জানাতে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরে এলেন বিশ্বসেরা সাকিব আল হাসান। বললেন, এখন মাথায় আর কোনো চাপ নেই। এবারের ফেরা একেবারেই আলাদা জানিয়ে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লিগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন। মার্কিন মুলুক কিংবা বিদেশ থেকে এর আগেও বহুবারই ফিরেছিলেন সাকিব, তবে এবারের মাথা উঁচু করে ফেরাটা যে একেবারেই ব্যতিক্রম। সাকিব ফিরলেন সাপ মোচন করে। দীর্ঘ 1 বছরের বেশি সময় পরে আবারও গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। ডবল মাস্কের আড়ালে তার স্মিত হাসিটা দেখা না গেলেও গোপন করলেন না স্বস্তির খবর। অবশ্যই এবার যখন আসছি দেশে তখন একটা রিলিফ নিয়ে আসছি। এর আগে যখন এসেছি তখন তো আর ওরকম রিলিফ ছিলাম না, বাট এখন সেই জায়গা থেকে অনেক রিলিফ। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি নিজের জায়গা থেকে এবং নিজের বেস্ট পারফরমেন্সটাকে প্রতিনিয়ত যেন আরও ছাড়িয়ে যেতে পারি। করোনাকালে ফিটনেসে মরচে ধরেছে অনেকেরই, তবে ব্যতিক্রম সাকিবকে প্রশংসার বাণে ভাসিয়েছেন তার কোচেরা। সাকিবের কাছে জানতে চাওয়া তার ফিটনেসের সবশেষ অবস্থা। অবশ্যই যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে নাই।
তারপরে মাঝখানে আসলে যখন ট্রেনিং করছিলাম তখন আবার ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই 1 মাস যদি গ্যাপ না যেত হয়তো বেশ ভালো একটা অবস্থায় থাকতাম। যেহেতু 1 মাসের বড় একটা গ্যাপ গেল, স্বাভাবিকভাবে আবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি। সো আমার আবার সময় লাগবে হয়তো। এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো। আগামী বছরের ব্যস্ত শিডিউলের প্রস্তুতিটাও সারতে চান বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে। আবারও জানালেন দিতে চান সমর্থকদের আস্থার প্রতিদান। এখন যেটা আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা আর যে দোয়া, যে সাপোর্ট করেছে তার প্রতিদান দেওয়া। সব খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট। আমার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে। যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে, তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। সব ঠিক থাকলে 9 নভেম্বর মিরপুরে নিজের ফিটনেসের প্রমাণ দেবেন এই বিশ্বসেরা। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পরিসমাপ্তি। দেশে ফিরলেন দেশের ক্রিকেট ক্যানভাসের সবচাইতে বড় শিল্পী। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর তীব্র জেদ অন্য সবার চেয়ে ব্যতিক্রম করেছে সুপার সাকিবকে। তাই তো দ্বিতীয় প্রত্যাবর্তনে সাকিবের জন্য রইল একরাশ শুভকামনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাচারের সময় সাভার থেকে 7 শতাধিক পাখি সহ একজনকে আটক করেছে বন বিভাগ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে সেটি অবমুক্ত করার পরে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাই না কেউ কোনো দিন অপরাধ করুক, বাট যদি প্রকৃতি সংরক্ষণের বা আসলে বায়োডাইভার্সিটি নষ্ট করার জন্য কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকেই হচ্ছে যে অনলাইনে এখন এটা কিন্তু খুব ব্যাপকভাবে চলছে, যেমন আপনি বলছেন যে বাজারে যারা বা খোলা জায়গায় যারা বিক্রি করে আপনার নজরদারি করছেন, কিন্তু অনলাইনে আপনাদের কোনো না, আমাদের না অনলাইন নজরদারি আছে। আপনি জানেন যে আমাদের বন বিভাগের পাশাপাশি আমাদের র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে যে অনলাইনের মাধ্যমে তারা কেউ ইলিগেল কোনো ব্যবসা করছে কিনা, বিশেষ করে যারা দেশের বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা পরিবেশের বিরোধী কোনো ধরনের অপরাধ করছে কিনা সেগুলো কিন্তু নজরদারি অব্যাহত আছে। সুতরাং যারা করছে বা করার চেষ্টা করবে তাদের প্রত্যেকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো, সেটা দুদিন আগে হোক পরে হোক। সেটা হচ্ছে যে এই পাখিগুলি কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং এই দায়ে কতজনকে বা কি মেয়াদে সাজা দেওয়া হয়েছে? আচ্ছা, এই পাখিগুলির একটা বড় অংশ হচ্ছে ঘুঘুগুলা নিয়ে আসছে বগুড়া অঞ্চল থেকে, উনি এগুলি কোস্টাল এলাকা থেকে নিয়ে আসছে। এখানে 3 প্রজাতির পাখি, এবং এই যে পাখিগুলি শিকার করে বিক্রয়ের জন্য রাখার কারণে 4 জনকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। আমরা চাই কেউ এই ধরনের অপরাধ না করুক, কারণ প্রকৃতি সবার জন্যই। সাধারণত এই পাখিগুলো দুইভাবে ব্যবহার হয়, এক হচ্ছে শখের বসে আমরা অনেকে পুষে থাকি, আরেকটা হচ্ছে খাওয়া হয়। তো এই ক্ষেত্রে জনসচেতনতা শুধুমাত্র পাখি বিক্রেতা না, আমরা যারা গ্রাহক আছি বা যারা এগুলো ব্যবহার করছি তাদের নির্দেশনা কি দেবে? এখানে হচ্ছে যে দেশীয় যত পাখি আছে সবগুলো কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং এখানে আমাদের দেশে যে অতিথি পাখি আসে বা দেশীয় যে পাখি আছে এগুলো কোনটাই খাওয়া যাবে না আইনে বলা আছে। এবং এইগুলো যদি আপনি কেউ মারে, হত্যা করে বা আয়ত্তে রাখে, বিক্রি করে, সেই ক্ষেত্রে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান। পাচারের সময় সাভার থেকে 7 শতাধিক পাখি সহ একজনকে আটক করেছিল বন বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকায় সেই পাখিগুলো অবমুক্ত করার পরে ব্রিফ করছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন বিভাগের কর্মকর্তা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বিশ্বজুড়ে একদিনে আরও প্রায় 6.5 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,90,00,000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন 8,500-এর বেশি। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12,39,000-এ। এখনও করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন 1100-এর বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন 1,18,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। ইউরোপের করোনা পরিস্থিতিও আবার অবনতি হয়েছে। ইউরোপ জুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 3 লাখের বেশি, মারা গেছে 3,500। 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হলো আরও একটি স্প্যান। মাওয়া পাড়ের খুব কাছে 2 ও 3 নম্বর পিলারে 36তম এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5.5 কিলোমিটার সেতু। সেতুর কাজ প্রায় শেষ হয়ে আসাকে বড় ধরনের জাতীয় অর্জন বলে মনে করছেন বিশিষ্টজনরা। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরেই স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেসিংয়ের কাজও শেষ করে রাখা হয়।
এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওয়া প্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল 8টায় কাজ শুরু করে স্প্যানটি পিলারের উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 1.5 ঘন্টায় সেতু 2 ও 3 নম্বর পিলারের উপর বসিয়ে দেওয়া হয় স্প্যানটি। শেষ 2 মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্প্যান বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা স্বপ্নের মতন মনে হয়েছে একসময়, কিন্তু আজকে এই স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে 5টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরও 3টি স্প্যান বসে যাবে চলতি মাসেই, বাকি 2টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত 36তম এই স্প্যানটি মাওয়া পাড়ের সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ আর মাত্র একটি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝ নদীতে একসাথে টানা বসানো 7টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত এবং ধ্বংসে সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য আর রসদ আনা নেয়ায় মেরিটাইম হেলিকপ্টারও থাকছে এসব যুদ্ধ জাহাজে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধজাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধজাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের 2টি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক করভেট যুদ্ধজাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলোতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট দুইটি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলোতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট, এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা 120 নটিক্যাল মাইল দূরের 120 কিলোমিটার দূরের যে যুদ্ধ জাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধ জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। মেয়র বলেন, প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা বসে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যাইতে পারে না, ছোট গাড়িও যাইতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙ্গা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। 1 সপ্তাহ ধরে রাস্তা আরো চিপা হয়ে গেছে, দুনো সাইড কাটিয়া নতুন করে কাজ করতেছে। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এই রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না, গাড়ি ভেঙে যা, গাড়ি থাকে না, ওই ভাঙ্গা চূড়া লেগে। এই রাস্তার বেহাল দশায় অসন্তুষ্ট গাজীপুরের সিটি মেয়র নিজেও। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে এবং যেখানে যে পিডি আছে
তারা এই কাজটা সেইভাবে তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ, সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয় তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টুঙ্গি পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। পুরান ঢাকার বেচারাম দেউরিতে 1000 টাকার সামগ্রী মেলে 10 টাকায়, এমন চমকপ্রদ বাজারের গল্প তুলে এনেছেন রাশেদ বাপি, আর ছবি তুলেছেন সুলাইমান স্বপন। বাহান্ন বাজার 53 গলির পুরান ঢাকা। বর্তমান বাস্তবতায় এই উপমা হয়তো অনেকটাই ফিকে হয়ে এসেছে ঠিকই, তবে এখনো স্বমহিমায় টিকে আছে অনেক কিছুই। তেমনই এক বিচিত্র বাজারের সন্ধান মেলে বেগম বাজারের বেচারাম দেউরিতে। এখানে ভোরের আলোকে পেছনে ফেলে শুরু হয় কর্মব্যস্ততা। শুধু বিক্রি নয়, এই বাজারে দোকানের অপেক্ষা কাঙ্ক্ষিত পণ্য ক্রয়েরও। অভিজাত শপিং মল যাদের কাছে স্বপ্ন, এমনকি ভাগ্য বিড়ম্বনায় ফুটপাতের পণ্য ক্রয় ক্ষমতার বাইরে, সেসব মানুষের ভরসার কেন্দ্র এটি। এটা তো নতুন মনে করেন তো 4-500 টাকা হইব, আর এদের ভিতরে মনে 30-40 টাকা, 50 টাকা, 60 টাকা আরাম বেশি। রিক্সাওয়ালা কিনে, লেবারে কিনে, মিন্তি কিনে, দোকানে কর্মচারীরা কিনে, এই 10 টাকা 15 টাকা কিনে, 20 টাকা বেশি। ম্যাচে থাকে, নতুন একটা কিনলে চোরে লইয়ে যায় কাজে এদিকে চোরে নিয়ে যায়। তা পুরনটা কিনে নিলে ম্যাচে রাখে, আর কেউ নেয় না। নেই চকচকে মনোগ্রাম, দামি মোড়কের আচ্ছাদন কিংবা পুতুল রানীতে সাজানো প্রদর্শনী। অধিকাংশ পোশাকই রংহীন বিবর্ণ, তবুও কারো না কারো মনের কোণে রংধনুর রং ছড়ায় পণ্যগুলো। প্রাচীন বিনিময় প্রথাই এখানকার পণ্যের মূল উৎস। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে ফেলনা নয়, ছেঁড়া কিংবা নষ্ট কাপড়টিও। নষ্ট মাল দিয়ে এই যে কারখানায়, এই যে রিক্সার গ্যারেজে এটি এখানে যায়, এটি দা পোষা আর কি, কালি ঠালি পোষা আর কি। 20 বছরই ব্যবসা করতেছি। তো পুরাতন কাপড় পুরানা ফেরিয়ালরা বাসা বাড়িতে আনার পরে আমরা কিনে রাখি। এটি 3টা শার্ট বিচ্ছি 60 টাকা, আর 2টা লুঙ্গি এখন কিনো। লুঙ্গি দেখতাছি পছন্দ হইতাছে না। ঠিক কবে থেকে বেচারাম দেউরিতে এমন কাপড়ের দোকান গড়ে ওঠে, সেই প্রশ্ন নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। তবে অনেকেরই অনুতাপ, পূর্বের জৌলুস হারিয়ে আজ ছেঁড়া কাপড়ের মতোই বিবর্ণ এই বাজার। শুধু বেচারাম দেউরি নয়, এই শহরের প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন নানা অনুষঙ্গ, নানা বৈচিত্র্য। তাই তো এই জাদুর শহর শুধু কোটি মানুষকে কেবল আশ্রয় দেয়নি, খুঁজে দিয়েছে কর্মসংস্থানের নানা পথ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী নগরীর হরগ্রাম বাজারে মেলে পুকুরের তাজা মাছ। নগরের অর্ধশত বাজারের ব্যবসায়ীরা মাছ কেনেন এখান থেকে। অর্ধশত বছরের পুরনো রাজশাহীর হরগ্রাম কোট ঢালুর মোড়ের এই মাছ বাজার। সকাল থেকেই পদ্মা নদী, খালবিল সহ দূর দূরান্তের মাছ এনে পসরা সাজান ব্যবসায়ীরা। পাওয়া যায় নদীর পাঙ্গাস, পাবদা, পিওলি, রিঠা, বেলে, বাঘাইর সহ শত প্রজাতির মাছ। এছাড়া পুকুরের মৃগেল, কাতল, রুইও বাজারে ওঠে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পাইকার আর খুচরা ব্যবসায়ীদের বেচাকেনা চলে। নদীর মাছ পাওয়া যায়, বিলের মাছ পাওয়া যায়, পুকুরের মাছ পাওয়া যায়, তাজা মাছ, ফরমালিন মুক্ত। ব্যাপারী ও খুচরা বিক্রেতাদের উপস্থিতির কারণে দাম ভালো পান আড়তদাররা। নদীর মাছের সরবরাহ বাড়ায়, কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি ব্যবসায়ীরা। বড় বাগান আসছে, পাঙাশ আসছে, দামও ভালো, 700 টাকা, 750 টাকা। নাটোর, বানেশ্বর, কাটাখালী, বিভিন্ন জায়গাতে আমাদের মাছ এখান থেকে নিয়ে যায় তারা। অর্ধশত বছরের বেশি পুরনো এ বাজারে পানি নিষ্কাশন, বিদ্যুৎ, ড্রেন সহ নানা সমস্যা নিয়ে বিপাকে বাজার কমিটি। এই বাজারের মাছ বাজারের কোনো সংস্কার নাই, কোনো টিন ভাঙা, রাস্তাঘাট কিছু ডেরান কিছু নাই। এ বাজারে প্রতিদিন 70 লাখ টাকার মাছ বেচাকেনা হয়, আর এখান থেকে রাজশাহী সিটি কর্পোরেশন প্রতি বছর 6 থেকে 8 লাখ টাকা খাজনা আদায় করে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us.
প্রমাণ ছাড়াই আবারও ভোট কারচুপির অভিযোগ ট্রাম্পের। রিপাবলিকান ঘাঁটি জর্জিয়া, পেনসিলভেনিয়াও এগিয়ে যাচ্ছেন বাইডেন। পাল্টাপাল্টি বিক্ষোভ। দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় চাপ নেই। বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভিড়। এবং 6 দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি আর 5টি। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়ের।